সভাপতি, আমাদের বিধায়ক, আমাদের প্রধান শিক্ষিকা সহ সমস্ত অতিথিবৃন্দকে অনুরোধ করব দীপ প্রজ্বলন করতে, দীপ প্রজ্বলনে সহায়তা করতে। শুরু হলো বিদ্যালয়ের ৭৫ বছর পূর্তির সমাপ্তি অনুষ্ঠানের শুভ সূচনা। সমস্ত অতিথিবৃন্দকে অনুরোধ করব যে আপনারা সবাই মিলে এই দীপ প্রজ্বলন করুন। এই দীপ প্রজ্বলনের এই দীপের আশিসে আমাদের বিদ্যালয় হয়ে উঠুক পরিপূর্ণ। হ্যালো, অনুষ্ঠানের শুভারম্ভ দীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে অতিথি বর্গরা এক এক করে দীপ জ্বালাচ্ছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামী মহাশয়, উপস্থিত আছেন আমাদের বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি, অশোকনগর কল্যাণগড় পৌরসভার পৌরপ্রধান শ্রী প্রবোধ সরকার মহাশয়, উপস্থিত আছেন ডিআই স্যার, উপস্থিত আছেন সমাজসেবী হিমাংশু দাস মহাশয়, উপস্থিত আছেন প্রাক্তন সম্পাদক পরিতোষ কর্মকার মহাশয়। এবং আর এইবার যার কথা না শুনলে আজকের এই অনুষ্ঠান অসমাপ্ত থেকে যাবে। আমাদের মাননীয় বিধায়ক, অশোকনগর বিধানসভার নবরূপকার, উত্তর ২৪ পরগনা জেলার সভাধিপতি শ্রদ্ধেয় শ্রী নারায়ণ গোস্বামীর মুখ থেকে আমরা দুটো কথা শুনে নেব। আমি বিধায়ক স্যারকে অনুরোধ করব কিছু বলার জন্য আমাদের বিদ্যালয়ের উদ্দেশ্যে। তারপর আগে পুরস্কারটা শুরু হোক। বিধায়ক স্যার আমাদের মধ্যে উপস্থিত আছেন, তার হাত দিয়ে একটা একাডেমিক পুরস্কার আমরা দেব। তারপরেই আমরা আচ্ছা, স্যারের কিন্তু গান গাওয়ার কথা দাদা বলেছিলেন যে আমাদের একটা গান শোনাবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে। তো অনুরোধ করবো একটা সঙ্গীত পরিবেশনের জন্য। আমাদের ছাত্রীরা শুনতে চাইছে এবং ছাত্রীদের আবদার, তার সঙ্গে সঙ্গে আমাদেরও আবদার। নমস্কার আপনাদের সকলকে। আজকে আমাদের এই কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের ৭৫তম পূর্তি উৎসব, তার উদযাপন ১৯৫০ সালে এই শিক্ষা প্রতিষ্ঠান এখানে গড়ে ওঠে। যারা প্রতিষ্ঠাতা, নিশ্চিতভাবে তারা কেউই আজকে আমাদের মধ্যে নেই। আমি প্রথমেই আমার বিনম্র চিত্তে তাদের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাই, যাদের অসীম অবদানে আমাদের এই ছোট্ট সেদিনের চারাগাছ আজকে মহিরুহতে পরিণত হয়েছে। মঞ্চে উপস্থিত আছেন আমাদের পৌরসভার মাননীয় পৌর প্রধান এবং এই বিদ্যায়তনের সম্মানীয় সভাপতি শ্রী প্রবোধ সরকার মহাশয়। এখানে উপস্থিত আছেন অশোকনগর সার্কেলের এসআই সাহেব, এখানে অবস্থিত ডিআই সাহেব উপস্থিত আছেন, এখানে আমাদের হেডমিস্ট্রেস আছেন শ্রাবণী রায় ম্যাডাম, অন্যান্য শিক্ষিকাবৃন্দ, শিক্ষাকর্মী যারা আছেন, সঞ্চালনায় ভাই তীর্থ, এবং এখানে পরিতোষবাবু সহ আরও যারা রয়েছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। এবং আমার স্নেহের মেয়েরা, আমরা ব্রিটিশ ইন্ডিয়া থেকেই জানি যে নারী শিক্ষার উপরে প্রথম যিনি বৈপ্লবিক পদক্ষেপ নেন তিনি পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। আজকের কথা নয়, আমাদের জেলায় প্রথম মেয়েদের স্কুল তৈরি হয় কালীকৃষ্ণ বারাসা ইন দ্য ইয়ার 1847, বহু বছর আগে। এবং তার সেই পণ্ডিত
পণ্ডিত বিদ্যাসাগরের সেই ভাবনা কালক্রমে গোটা বাংলা, গোটা দেশে বিস্তৃতি লাভ করেছে। তিনি বুঝেছিলেন যে সমাজ শুধু পুরুষের নয়, সমাজ অর্ধেক পুরুষ অর্ধেক নারী, অর্থাৎ মেয়েদেরও সমান অধিকার। সুতরাং এই মেয়েদেরকে শিক্ষিত হতে হবে, স্বয়ংভর করে তুলতে হবে। সেই জন্য এই পদক্ষেপ আমি আমার ছোটবেলা দিয়েও দেখেছি। আমরা 6 ভাই বোন, এখন বর্তমানে 5 জন। আমার এক ভাই মারা গিয়েছিল কিডনি ড্যামেজে। তো মা যখন খেতে দিতেন একসাথে, সবচেয়ে ভালো জিনিসটা আমায় দিতেন, ভালো জিনিসটা আমায় দিত। কিন্তু আমার বোন আর দিদিকে কিন্তু অত ভালো জিনিসগুলো দিত না। অর্থাৎ ছেলে মানে আয় করে খাওয়াবে, ছেলে মানে অ্যাসেট, আর মেয়ে মানে লায়াবিলিটিস, বিয়ে দিতে হবে, পরের ঘর করবে। হ্যাঁ, একটু কম খেলেও অসুবিধে নেই, এরকম একটা বস্তা পচা, মানে লেজা টেজা পাবে। মাথা আমি খাবো আর আমার বোন বা দিদি লেজা খাবে, মানে এটা একটা পরম্পরা। আমার জন্মদিনে খুব বড় করে জন্মদিনের পার্টি, শাঁখ ফাঁক বাজছে, আসনে বসতে দিয়েছে, উলুধ্বনি টনি হচ্ছে, নানান রকমের খাবার। আমার দিদি আর বোনের জন্মদিন কবে গেল আমরাই বুঝতে পারলাম না। এরকম একটা বৈষম্যের মধ্যে দিয়ে আমাদের ছোটবেলাটাও কেটেছে, অস্বীকার করবার জায়গা। কিন্তু কালক্রমে আমরা এর থেকে বেরিয়ে আসতে পেরেছি। পুরোপুরি পেরেছি কি পারিনি তার থেকেও বড় কথা, বেরিয়ে আসার মানসিকতা পোষণ করি যে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এটা ঠিক নয়। এবং কোথাও একটা খুব খারাপ লাগে আমার, যে দেখবেন খুব, আমি দিদিমণিদের কথা বলছি না, কিন্তু সাধারণ যারা হাউস ওয়াইফ সামাজিকভাবে কতটা মর্যাদা পান, পারিবারিকভাবে কতটা মর্যাদা পান। বাড়ির গার্জেন মনে করে যে বাড়ির যে হাউস ওয়াইফ এ ফাঁক, মানে বাড়ির কাজকর্ম করে, মানে অকারণে কোনো কাজই না। সেই জন্যে এখনো অনেক নিম্ন মধ্যবিত্ত বাড়ি আছে যেখানে গৃহিণীর কথার কোনো মূল্য নেই, যেহেতু তিনি আয় করেন না। উল্টো দিক দিয়ে যদি প্রশ্ন করি যে আমার মা সকাল থেকে উঠে ঘর ঝাড় দেওয়া, পরিষ্কার করা, বাসন মাজা, খাবার, টিফিন, দুপুরের খাবার, খাওয়ার দাওয়ার করানো, সন্ধ্যের খাবার তৈরি করা, রাতে খাবার দেওয়া, আবার লোককে শোয়ানো, এত কিছু যদি মা এই বাড়িতে না করে অন্যের বাড়িতে এই শ্রমটা দিত, মার মাইনে কত ছিল? 20,000 মিনিমাম। কিন্তু মা তো নিজের বাড়িতে অবৈতনিক, বেতন ছাড়া, তাই বাবার কাছে মূল্য পায় না। বেশি কথা বলবে না, 2 টাকা আয় করার ক্ষমতা নেই, চপ। বাস্তব। অর্থাৎ আয়ের সঙ্গে একটা মানুষের মূল্য নির্ধারণ হচ্ছে পারিবারিক বা সামাজিক ক্ষেত্রে, এটা ব্যাধি, ভাবতে হবে। আমি ঘুরিয়ে অন্য কথা বলি, আমার মা সকাল থেকে রাত পর্যন্ত যে কাজ করে, ওই কাজ 365 দিন করতে হবে না। বাবা তুমি একদিন করে দেখাও, বাবা তুমি একদিন করে দেখাও মা আমার যে কাজটা করে। বাবা পারবে না। সুতরাং আরো অনেক বড় ব্যাপার, ধরুন মেয়ে বাদ দিয়ে সভ্যতা চলবে না, থেমে যাবে। আমি আমার মিসেসকে, ধরুন আমার বিয়ে হয়েছে, আমার ছেলে আছে সেন্ট জেভিয়ার্সে পড়ে, তো বিয়ের পরে আমার স্ত্রী যদি বলতেন যে দেখো আমি সন্তান ধারণে অনিচ্ছুক, স্বাধীনতা তার আছে, আমি সন্তান ধারণে অনিচ্ছুক, এই মেরেছে।
আমি মরে গেলে মুখে আগুন কে দেবে, শ্রাদ্ধ কে করবে, আমি তো নির্বংশ হয়ে যাব, আমার বংশ উদ্ধার করবে কে? বাবা বুঝলেন না। অমর্ত্য সেন হোক আর পৃথিবীর চার্টেল ইকোনমিক্স হোক, আমার স্ত্রীর গর্ভধারণের মূল্য কত পৃথিবীর কোনো মুদ্রায় আপনি অঙ্ক কষতে পারবেন না। তারপরও বলছেন মা আমার অবৈধ। মেয়েদেরকে সম্মান করতে শিখতে হবে। সমাজ সুষ্ঠুভাবে চলবে তখন যদি আমরা ঘরের মেয়েদেরকে সম্মান করতে পারি। মঞ্চে উঠে বা অনেক জায়গায় অনেকে বড় বড় কথা বলে, কিন্তু বাড়িতে গিয়ে আমরা সম্মানটা দিই না। শিশুর শিক্ষা মাতৃ করে। বিদ্যাসাগর কেন মেয়েদের শিক্ষার কথা বলেছিলেন? না, পরবর্তী প্রজন্ম শিক্ষিত হবে যদি মা শিক্ষিত হয়। শিশু শিক্ষা মাতৃ করে। সুতরাং আমি, তোমরা যারা মেয়ে, যদিও এখন পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওম্যান এম্পাওয়ারমেন্ট, নারী সশক্তিকরণ, নারী স্বয়ংবরতার জন্য অনেক এগিয়ে এসছেন। কন্যাশ্রী ইত্যাদি ইত্যাদি বিভিন্ন আছে, সবুজ সাথী, শিক্ষাশ্রী, নানান রকমের ট্যাব দেয় এখন পড়াশুনোর জন্যে, সাইকেল দেয়, বিনা পয়সায় পোশাক ইত্যাদি ইত্যাদি সহায়তা করছে। এর মধ্যে দিয়েও কিন্তু আমি মেয়েদেরকে বলবো যে নিজেদের ভালো করে জ্ঞান অর্জন করতে হবে। প্রতিকূলতা থাকবে, জীবনের সমস্যা থাকবে, সমস্যাহীন জীবন হয় না। তার মধ্য দিয়েও তোমাকে নলেজেবল হতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। কেন? জ্ঞানের মূল্য কোথায়? অবশ্য আমি ইদানিং নাটক টাটক করছি তো একটু নাটকীয় ভাষায় বলি, মানে এর মধ্যে অনেক কিছু করে ফেলেছি। আসলে কোনো কিছুই না, আমার একটা অনেক কিছু করার ইচ্ছা আছে, অভ্যেস আছে, কোনোটাই ভালো করে ওঠা হয় না। আমি দুটো নাটক করেছি, একটা হচ্ছে বাঞ্ছারামের বাগান অবলম্বনে আবার বাঞ্ছা, মনোজ মিত্রের চরিত্রে অভিনয় করেছি, আর একটা হচ্ছে নমস্তার অভিনয় করে। আবার শুনুন না কি ঘটনা, দুটো বাংলা সিনেমায় অভিনয় করে ফেলেছি। হয়তো ফেব্রুয়ারি মার্চে রিলিজ পাবে। ব্রাত্য বসুর পরিচালনায় শেখর, আর রাজ চক্রবর্তীর পরিচালনায় আবার প্রলয় 2, দুটোতে অভিনয় করেছি। আপনারা তো কোনো কিছুই ভালো করে করা হয়। তার একটু পড়া আর না পড়ার পার্থক্যটা বলে দিই নাটকীয় ভাষায়। বাপ আমার কোন ভোরে বেরিয়েছে বলদ চোরা নিয়ে, সারাদিন রোদে তেতিয়ে পুড়িয়ে জমি চষে সন্ধ্যেবেলা বাপ ফিরেছে। স্নান করে বাপ হাটে গেছে, বাবুর বাড়ির টাকা নিয়ে বাজার বেসাতি করি বাড়ি ফিরেছে। মা রান্না করে দিয়েছে, বাবা মার খেয়ে ভস ভস করে ঘুমোচ্ছে। পরদিন ভোরে আবার মাঠে। বাপ, তোমার মাইনে কত? 500। বাপের মাইনে 500। পাশের বাড়ি কাকার ছেলে পবনদা স্প্লেন্ডার করে 10:30টায় বেরিয়ে যায়, 4:30টায় আসে। দাদা তুই কি করিস? আমি হাই স্কুলের টিচার। তোর মাইনে কত? 60,000। দিনে কত? 2000। দাদা স্প্লেন্ডার করে ফুরুত করে গেলি আর আসলি হাওয়া খেতে খেতে, তোর 2000 আর আমার বাবা ফর্সা বাবা রোদে পুড়িয়ে তামার মতো রং, 500। তোর 2 আর বাপের 500। পবন দাদা বলছে, শোন, টাকা যে শক্তি ব্যবহার করেছে সেটা হচ্ছে শ্রম শক্তি, বেশি শক্তি, দৈহিক শক্তি। আর আমি যে শক্তি ব্যবহার করেছি সেটা হচ্ছে মেধা শক্তি, মস্তিষ্ক শক্তি। তাহলে কোনটার দাম বেশি? মেধা শক্তির দাম বেশি। আর এখানে এটাকে শক্তি
অর্জন করতে গেলে, শক্তিশালী করতে গেলে আমাকে নলেজেবল হতে হবে, ইনফরমেটিভ হতে হবে। আর এটা আমরা পড়াশুনো ছাড়া অন্য জায়গা থেকে পাবো না। তাই তোমাদেরকে বলছি, বাবা মা কিন্তু অনেক ইচ্ছা করে, মানে অনেক স্বপ্ন নিয়ে তোমাদেরকে পাঠিয়েছে। এমন অনেক এখানে ছাত্রী আছে বাবা মা তেমনভাবে পড়াশুনো করবার সুযোগ পায়, তোমাদের মধ্যে দিয়ে সেই স্বপ্ন দেখে। বাবা মা হচ্ছে জীবন্ত ভগবান। কালী ঠাকুর মা রসগোল্লা খাও, মা ও খায় না। বাবা মাকে দাও, যত্ন করে ভক্তি করে খাবে। জ্যান্ত দেবতা, জীবন্ত ঠাকুর। বাবা মায়ের ইচ্ছা পূরণ করা কিন্তু আমরা যারা সন্তান, যাদের প্রচেষ্টায় পৃথিবীর সুন্দর পৃথিবী দেখবার সুযোগ আমি পেয়েছি, এই আলো এই বাতাস ভোগ করবার সুযোগ পেয়েছি, তাদের ইচ্ছা পূরণ করাটাই আমার কাজ। এটা মাথায় রাখা দরকার। অকারণে সময় নষ্ট করো না। এখন স্টুডেন্ট সবাই এক রকমের নয়, কেউ খুব মনোযোগী, কেউ একেবারেই মনোযোগী নয়। এখানে শ্রাবণী ম্যাডাম যদি তোমাদের হাতে একদলা কাদা দেয়, ক্লে দিয়ে বললো, মেয়েরা তোমরা তোমাদের মনের মতো আঁকো, তৈরি করো। মেবি বিবেকানন্দ, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, আরো যা কিছু, ফল ফুলুরি, চেয়ার টেবিল, তোমাদের মনে যা আঁকো, যা ইচ্ছা হয় সেটা তোমরা তৈরি করো এই মাটি দিয়ে। কিছু ছাত্রী দেন দেয়ার মাটি তৈরি করতে গেল, একটা কিছু বানাবে, বিবেকানন্দ, রামকৃষ্ণ, মা সারদা কিছু আর কিছু ছাত্রী করছে কি, এই জানিস তো দেবের নতুন বই বেরিয়েছে, এইটা মোবাইল, কি গান দেখেছি, কি ড্যান্স বাইরি, কি এ মারে দরজা খুলিয়ে দেখ তোরা হাবল এসেছে। ও মা, যখন এইসব করে ফিরে তাকালাম, এই মেরেছে, ওরা তো তৈরি করে ফেললো, আমার তো করা হয়নি। এবার যখন আমি করতে গেলাম, কি দুর্ভাগ্য আমার, মাটি না আর আমার কথা শুনছে না, শক্ত হয়ে গেছে। ও আর আমও হচ্ছে না, আমরাও হচ্ছে না। সুতরাং মাটি নরম থাকতে থাকতে গড়ে ফেল। এখন হচ্ছে নিজের জীবন গড়ার সময়। বিনোদন প্রচুর থাকবে, সারা জীবন বিনোদনের জন্য পড়ে আছে, কিন্তু এই অমূল্য সময় নষ্ট করো না। অ্যাকচুয়ালি কি জানো, তোমরা অনেকে মনে মনে কিন্তু আমাকে গালাগালিও দিচ্ছ, আমি জানি, মানে দুই একজন হলেও দিচ্ছ। কি ভাষণ না দিয়ে নাম তো বাবা অন্য কিছু হোক। এটা আমার সময় হয়েছে, আমি যখন তোমাদের মতো এরকম বেঞ্চি বা চেয়ারে থাকতাম, আমাদের স্কুলের সেক্রেটারি, হেডমাস্টার, প্রধান ভাষণ যখন দিত, আবার থামবে কখন এরম মনে হতো। তোমরা দুই একজন কিন্তু ভাবছো যে থামবে কখন। আর তার মধ্যে যদি সঙ্গে মা আসে, মানে মা শুনছে বাবা মার কথা, এই বলেছে, লোকটা বিরক্তিকর। তো চলো আমি থেমে যাই। তোমাদের সকলের প্রতি অনেক শুভকামনা, শুভেচ্ছা থাকলো। জীবনে অনেক বড় হোক। একটা গান গাওয়ার কথা আছে, গানটা গাই। আমি আমাদের মিউজিশিয়ান যারা আছেন ছিলেন, তারা যদি একটু মঞ্চে আসেন। আমাদের অশোকনগরের বিধায়ক শ্রী নারায়ণ গোস্বামীর অনেক গুণ, অনেক ট্যালেন্ট আমরা ইতিমধ্যে আমরা জানি। একদিকে নাটক, একদিকে গান, একদিকে তার কর্মব্যস্ততা, তার রাজনীতি, তার সিনেমা জগৎ, বিশাল পরিসরের মধ্যে উনি যে আজকে আমাদের এতটুকু সময় দিতে পেরেছেন, এই জন্য কল্যাণগড় বালিকা বিদ্যালয় তাকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানায়। তার সঙ্গীত শুনবো এই মুহূর্তে। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন বিশিষ্ট সমাজসেবী প্রবীণ মজুমদার। আমাদের অনুষ্ঠান চলাকালীন
তিনি এসে পৌঁছেছেন, তাকেও আমরা অভিবাদন জানাচ্ছি কল্যাণগড় বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের প্রিয় প্রলয়দা। প্রলয়দাকে অনুরোধ করব মঞ্চে আসার জন্য। প্রলয়দা মঞ্চে আসবেন। হ্যালো হ্যালো, গানটা গাই নাকি? আমি ভালো গান করতে পারি না, কিন্তু করছি, একটা রবীন্দ্রসঙ্গীত শোনাই। হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে, দূরে রব কত আপন বলের ছলে, আর মানার পরাবো তোমার গলে। জানি আমি জানি ভেসে যাবে অভিমান, নিবিড় ব্যথায় ফাটিয়া পড়িবে প্রাণ, শূন্য হিয়ায় বাঁশিতে বাজিবে গান, পাষাণ তখন গলিবে নয়ন জলে, হার মানা হার পরাবো তোমার গলে। শত দল দল ফুলে যাবে থরে থরে, লোকানো রবে না মধু চিরদিনই তরে, শত দল দল ফুলে যাবে থরে থরে, আকাশ জুড়িয়া চাহিবে কাহার আখি, ঘরের বাহিরে নীরবে লইবে ডাকি, কিছুই সেদিন কিছুই রবে না বাকি, পরম মরণ লোভিব চরণ তলে, হার মানা হার পরাবো তোমার গলে, হার মানা হার পরাবো তোমার গলে। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন, ধন্যবাদ, নমস্কার। আপ্লুত, আমরা আপ্লুত, এত সুন্দর সঙ্গীত মূর্ছনা। এবার স্যারকে অনুরোধ করব যে একাডেমিক পুরস্কার ছাত্রীদের হাতে একটু তুলে দেওয়ার জন্য। আমি এই মুহূর্তে মাইক আমাদের বিদ্যালয়ের দিদি সৌমিতাদির হাতে তুলে দিচ্ছি।